আজকের গল্প চঞ্চল কুমার ঘোষের লেখা বর্দা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প পড়ছিলাম। বাইরে পাঁচু মামার গলার আওয়াজ পেলাম। বাড়িতে মা নেই, বাবার সঙ্গে বাজারে গিয়েছে। সোনাই, বাবুয়া, টুকটুকি কেউ আসেনি। ঘরে ঢুকেই মামা বললে, এই এক গ্লাস জল খাওয়া, সেই দুপুরে বেরিয়েছি। আমি টেবিলের ওপর বইটা রাখলাম, রেখে মামার জন্য জল আনতে গেলাম। যখন জল নিয়ে আসলাম দেখি মামা আমার বইটা সোজা করে পড়ছে। তারপর আমার হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু জল শেষ করে আমাকে সে ফেরত দিল। তারপর অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। পাঁচু মামার অনেক অদ্ভুত স্বভাবের মধ্যে এটাও একটা। পাক্কা 2 মিনিট পর তার ঠোঁট নড়ল। তারপর একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস শুনলাম। আমি একটু ঘাবড়ে বললাম, কি হলো মামা, সব ঠিক আছে তো? মামা বললে, আরে অনেক দিন পর বর্দার কথা মনে পড়ে গেল। আমি অবাক, বললাম, বর্দাকে? মামা বেজার মুখে বলল, শরদিন্দুর বই পড়ছিস আর বর্দাকে চিনিস না? এবার কিন্তু আমার মামার কথা শুনে রাগ হলো। বললাম, তুমি গল্পের বর্দার কথা বলছো, সেটা না বললে কি করে বুঝবো বলো তো? মামা যেন আমার কথায় কানই দিল না। তার কাঁচি মার্কা একটা বিড়ি বার করে হাতের তালুতে দুবার ঠুকে বিড়িটা ধরালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, বর্দার সঙ্গে শেষ দেখাটা কোনোদিনও ভুলতে পারবো না, বুঝলি? এ কথাটা শুনে আমি একটু বিষম খেলাম। বললাম, বর্দা বলে সত্যি কোনো লোক আছে নাকি? আমার কথা শুনে মামা মনে হয় বেজায় চটে গেল, খানিকটা গম্ভীর হলো। মামা হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুই কি ভাবছিস বর্দা বলে কেউ নেই? শরদিন্দু যদি বেঁচে থাকতেন তাকে জিজ্ঞেস করলেই সব জানতে পারতিস। মনে মনে ভাবলাম, ভালোই হয়েছে শরদিন্দুবাবু বেঁচে নেই, জিজ্ঞেস করারও কোনো ঝামেলা নেই। বললাম, বর্দার সঙ্গে শেষ দেখার কথাটা যেন কি বলছিলে? মামা কিছুক্ষণ কোনো কথাই বলল না। তারপর একটা লম্বা বিড়ির টান দিল, তারপরে জানলা দিয়ে বিড়িটা বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর বলতে শুরু করলো, আমি সেবার পাটনা থেকে ফিরছিলাম, বুঝলি? মাঝরাতের গাড়ি, ফাঁকা স্টেশন, লোকজন নেই বললেই চলে। ওয়েটিং রুমের বেঞ্চে একা বসে ঝিমুচ্ছি। হঠাৎ দরজার কাছে ভারী পায়ের আওয়াজ। মুখ তুলে তাকাতেই দেখি সুটকেস হাতে বর্দা। বয়সটা বেশ বেড়েছে, চুলে পাকও ধরেছে, মাঝে মাঝে এক আধটা পাকা চুল উকি মারছে। চেহারাটা কিন্তু আগের মতোই আছে। আমাকে দেখে তার চোখে মুখে খুশি উপচে পড়ছিল। হাসি হাসি মুখে বলল, তো ভায়া, কতদিন পরে দেখা হলো বলো তো? একটু ভেবে নিয়ে আমি বললাম, বছর 7 বুঝি, তাই না? পুরনো দিনের কথা মনে আছে আপনার? বর্দা সামনের বেঞ্চে বসলো, বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, সেসব কথা কি ভোলবার? সেই সন্ধ্যের আড্ডা। আমি কৌতুক হয়ে বললাম, আর ভূতের গল্প? বর্দা এবার মাথা নাড়ল, একটু বিরক্তভাবে বলল, ওগুলো গল্প নয়, গল্প নয়, সবই সত্য ঘটনা। মনে মনে বুঝলাম বর্দাকে চটিয়ে লাভ নেই। সবে 11টা বেজেছে, ট্রেন আসতে এখনো 1 ঘন্টা, সময়টা কাটাতে হবে। বললাম, এদিকে কোথায়? বেঞ্চে হেলান দিয়ে আয়েশ করে বসে বর্দা বলল, এই তো বন্ধুর বোনের বিয়েতে এসেছিলাম, এখান থেকে 1-2 ঘন্টা লাগে, গ্রামের বাড়ি। আমি উৎসাহ নিয়ে বললাম, নূতন কি অভিজ্ঞতা হলো? বর্দা আমতা আমতা করে বলল, না, তেমন কিছু নয়। তোমার সেই পুরনো অভ্যেস
এখনো যায়নি তাই তো, বলেই সে প্রাণ খোলাভাবে হাসতে লাগলো। বরদা এবার নড়ে চড়ে বসল। ভাবখানা এক কথায় কি আর সব বলা যায়? বাইরে তখন ট্রেনের আওয়াজ, অন্য কোনো লাইনের গাড়ি। বরদা নাকে এক টিপ নস্যি নিয়ে শুরু করলো বলা, ওই তো এদিকে বন্ধুর বোনের বিয়েতে এসেছিলাম। প্রথমে ভেবেছিলাম যাব না, বুঝলে, কিন্তু বন্ধু এসে এমন করে বললে যে না বলতে পারলাম না। স্টেশনে গাড়ি ছিল, গঙ্গার ধারে ছবির মতো গ্রাম, বুঝলে, আর বন্ধুর বাড়ির অবস্থাও ভালো, তবে বাড়িটা তার ছোট, আত্মীয় স্বজনে একবারে গিজগিজ। বন্ধুর বাবা মা খুব খাতির করলেন। বন্ধু বলল, গ্রামের বাড়ি, তোর একটু অসুবিধে হবে না রে। জানো হাসতে হাসতে আমি কি বলেছিলাম? বরদার আবার অসুবিধে হয়? খানিকক্ষণ বিশ্রাম নিয়ে গ্রাম দেখতে বেরোলাম, সঙ্গে বন্ধুর ছোট ভাই লালু। গ্রামটা বেশ বড়, ছড়িয়ে ছিটিয়ে বাড়িঘর, বেশিরভাগই মাটির। কিছুটা যেতেই দূরে একটা বাড়ি চোখে পড়ল, পুরনো আমলের রাজবাড়ির মতো। জিজ্ঞেস করার আগেই লালু বলল, ওটা হচ্ছে আমাদের পুরনো জমিদার বাড়ি, এখন আর কেউ থাকে না, ফাঁকাই। আমার কেমন যেন কৌতূহল হলো, বললাম, চলো তো দেখে আসি। গ্রাম ছাড়িয়ে একটা ফাঁকা মাঠ পার হয়ে বাড়িটা, চারিদিকে গাছপালা, খুব নির্জন আর নিরিবিলি। সামনের গেটটা ভাঙা। এগিয়ে যেতেই লালু চেঁচিয়ে বলল, ভেতরে যাবেন না, ভেতরে যাবেন না, বাড়িটা ভালো নয়। লালুর মুখে ভয় ভয় ভাব, বুঝতে অসুবিধে হলো না ওর ভয়ের কারণ। বললাম, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। লালু আর কিছু বলবার আগেই বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। পুরনো আমলের বিশাল কাঠের দরজা একটু ঠেলতেই খুলে গেল। বড় বৈঠকখানা, মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। চারিদিকে ভাঙা চোরা কিছু আশপাশ, খুব পুরনো, একদিকে পড়ে আছে, আর দেওয়ালগুলো ঝুলে ভরা। ঘরে ঢুকতেই মনে হলো আমি যেন অন্য জগতে এসে পড়েছি, বাইরের পৃথিবীর থেকে একেবারে আলাদা। এখানে কোনো শব্দ নেই, শুধু আমারই পায়ের আওয়াজ। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখের সামনে অন্য জগৎ। কাঠের রেলিং দেওয়া লম্বা বারান্দা, সামনে বয়ে যাচ্ছে গঙ্গা। খুব বেশি জল নেই, দুধারে খালি চর, অন্য পাড়েও গ্রাম আছে। মন ভোলানো আর অপরূপ তার দৃশ্য। বারান্দা লাগোয়া একটা ঘর, পুরনো আমলের খাট আছে। বাড়িটা আমার কাছে দারুণ ভালো লাগলো। মনে মনে বললাম, বিয়ে বাড়িতে লোকজনের ভিড়, যে কদিন আছি এখানেই রাত কাটাবো। যে ভাবা সেই কাজ। কিন্তু আমার কথা শুনেই বন্ধুর বাড়ির সবাই আঁতকে উঠল। ওই বাড়িতে তোমার শোয়া হবে না বলে চিৎকার করে উঠল বন্ধুর বাবা। তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি ভালো শোয়ার ব্যবস্থা করে রেখেছি। বন্ধুর পাশের বাড়ির দুজন বয়স্ক ভদ্রলোক আমার কথায় মুখ চাওয়াচাই করছে। ওনারা কি আমাকে কিছু গোপন করতে চাইছেন সেটাই বুঝলাম না। বললাম, আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন, তবে আপত্তি থাকলে বলতে হবে না। বন্ধু তাড়াতাড়ি বলল, আসলে ও বাড়িতে কেউ থাকে না, বুঝলি, ওটাকে সবাই ভূতের বাড়ি বলে। রাতে ওই বাড়ির কাছে গেলেই নাকি অনেক রকম আওয়াজ শোনা যায়। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় বাড়ির ছাদে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। তোমারই মতো বাইরের একজন ওখানে রাত কাটাতে গিয়েছিল। পরদিন তার
মৃতদেহ গেটের কাছে পড়ে থাকতে দেখা গেছে। তারপর থেকে ও বাড়ির ছায়া কেউ মারায় না। কিন্তু জানোই তো আমি বড়দা, ভূতের কথা শুনে আমার জেদটা চেপে গেল। অনেকদিনই ভূত প্রেতের সঙ্গে সাক্ষাৎ হয়নি। আজ রাতে আমি ওই বাড়িতেই থাকবো সঠিকভাবে জানিয়ে দিলাম। খবরটা জানাজানি হতে সময় লাগলো না। গ্রামের বয়স্ক মানুষেরা এসে বললে, ওই বাড়িতে তোমার শোয়া হবে না, আমরা সবাই মিলে তোমার থাকার ভালো ব্যবস্থা করে দিচ্ছি। মাঝবয়সী এক ভদ্রলোক চোখ বড় বড় করে বললেন, ওই বাড়িতে জমিদার মরে গিয়ে ভূত হয়ে ঘুরে বেড়ায়। মাঝরাতে সামনে যাকে পায় গলা টিপে ধরে। বড়দাকে ভূতের ভয় দেখানো মোটেই ঠিক নয় ভেবে আমি তখন মনে মনে হাসছি। কিন্তু আমি যখন স্থির করে ফেললাম যে আমি ওই বাড়িতেই থাকবো আর সবাইকে জানিয়ে দিলাম, তখন সবাই বেশ গম্ভীর আচরণ করতে শুরু করলো। আমি শুধু বলেছিলাম, আমার থাকার মতো একটা বিছানা, হ্যারিকেন আর একটা লাঠি জোগাড় করে দিন। বন্ধু আমার কথা শুনে বলল, আর একবার ভেবে দেখতে পারতিস। আমি বন্ধুর পিঠ চাপড়ে বললাম, ভাবা ভাবের তো কিছু নেই, যখন ঠিক করেছি ও বাড়িতেই থাকব। রাত হতেই লণ্ঠন আর লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গে লালু আর তার 3-4টে গায়ের ছেলে। জমিদার বাড়ির সামনে আসতেই লালু দাঁড়িয়ে পড়ল। রাতের অন্ধকার জুড়ে গা ছমছমে একটা পরিবেশ চারিদিকে। আচমকা বাড়ির ভেতর থেকে কালো ছায়ার মতো কিছু একটা উড়ে গেল। আমি ভাবলাম ওটা হয় বাদুড়, না হলে প্যাঁচা। ওই কালো ছায়া দেখেই আমার সঙ্গে যারা এসেছিল, লালুর বন্ধু বান্ধব, সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। আর একবারও পিছন ফিরে তারা দেখল না। সকলে চলে যেতেই বাড়ির দিকে এগোলাম। সকালে দেখে গিয়েছি তাই চিনতে অসুবিধে হলো না। দোতলার বারান্দা পেরিয়ে বড় ঘরে আমার শোয়ার ব্যবস্থা হয়েছে। দরজা খুলে ঘরে ঢুকে দেখলাম পরিষ্কার ঘর, খাটের ওপর বিছানা পাতা, মশারি টাঙানো, মাথার পাশে এক কুঁজো জল। জুতো খুলে বিছানায় গিয়ে বসলাম। গল্পের বই ছিল সঙ্গে। লণ্ঠনের আলোটা একটু উস্কিয়ে দিয়ে বই পড়তে লাগলাম। রাত বাড়ছিল। বইটা এত ভালো লাগছিল যে কত রাত খেয়াল নেই। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠলাম, রাত 2টো। তাড়াতাড়ি বই বন্ধ করে আলো কমিয়ে শুয়ে পড়লাম। এভাবে এত নির্জন পরিবেশে রাত্রে থাকার অভ্যেস আমার আছে। একা থাকার অভ্যাস থাকায় অস্বস্তি হলো না। সবে ঘুম ঘুম ভাব এসেছে, তক্ষুনি বাইরে কাশির আওয়াজ পেলাম। কেউ যেন খুক খুক করে কাশছে। আলোটা বাড়িয়ে দিলাম আবার। হাতের লাঠি নিয়ে দরজা খুলতেই দেখি বেশ বয়স্ক একজন লোক দাঁড়িয়ে। পরনে তার পরিষ্কার ধুতি, মাথায় কাঁচা পাকা চুল আর মুখের চেহারা শুকনো। লণ্ঠনটা হাতে নিয়ে বেরিয়ে এসে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কাঁপা কাঁপা গলায় লোকটি বলল, আমি তো এ বাড়িতেই থাকি। বুঝলাম লোকটার থাকার ঘর বাড়ি নেই, তাই এখানেই রাত কাটায়। আর আমি বুঝি ওর ঘরটা দখল করেছি, তাই এখানে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, বাইরে কেন, ভেতরে আসুন। লোকটা আমার দিকে তাকালো। তার চাহনিটা অনেকটা রক্তশূন্য ফ্যাকাশে। চাপা চাপা গলায় বলল, এখানেই তো ভালো আছি, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। এত বড় বিছানায় আমি আরাম করে শোবো আর মানুষটা বাইরে থাকবে। লোকটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আমি এখানেই ঠিক আছি, তুমি শুয়ে পড়ো। আমার যেন কেমন অস্বস্তি লাগলো। বুড়ো মানুষটাকে বহুবার
অনুরোধ করলাম। তখন সে বললে, তুমি যখন এত করে বলছো তাহলে আসছি বলে সে ঘরে ঢুকে বিছানার এক কোণে বসল। সে বললে, রাতে আমার ভালো ঘুম হয় না, শুধু শুধু তোমার ঘুমটা নষ্ট করলাম। আমি বললাম, ভালোই হলো, রাত শেষ হতে তো বেশি বাকি নেই, গল্প করেই কাটিয়ে দিই দুজনে। লক্ষ্য করলাম বুড়ো যেন কেমন অস্থির হয়ে উঠছে। জিজ্ঞেস করলাম, কিছু অসুবিধে হচ্ছে আপনার? বুড়ো বলল, আলোটা একটু দয়া করে সরিয়ে নাও বাবা, এত রাতে আমার চোখে লাগছে। সঙ্গে সঙ্গেই লণ্ঠনটা কমিয়ে মশারির পেছনে রাখলাম। বুড়ো আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। আমি আমার নিজের পরিচয় দিলাম, আর কেন এ বাড়িতে থাকতে এসেছি রাত্রে সেটাও বললাম। যে বিয়েবাড়ি অত্যাধিক ভিড়, বাড়িটা একবারে লোকে ঠিক ঠিক করছে, তাই এই বাড়িটা ফাঁকা পেয়ে এখানে চলে এলাম। কথা শুনে বুড়ো চাপার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, এখন ফাঁকা দেখছো তাই তো, কিন্তু একদিন এ বাড়িতে লোকজন ছিল, এ বাড়িতেও সব সময় লোকজন গম গম করত। আমি বললাম, আপনি কি তাদের চিনতেন নাকি? বুড়ো আমার দিকে খানিকটা সন্দিগ্ধভাবে তাকালো, ভাবখানা এমন যেন, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? তার মনের কথাটা আমি আন্দাজ করলাম। বললাম, আপনি বলুন না, আমি শুনছি। সে একটু নড়ে চড়ে বসল। তারপর বলল, এই বাড়ির মালিক ছিলেন জগন্নাথ চৌধুরী, একমাত্র ছেলে, ছেলের বউ আর নাতিকে নিয়ে তার সংসার। হঠাৎ ছেলে মারা গেল। নাতিকে বুকে আগলে সে কোনো রকম বেঁচে ছিল। কয়েক মাস পর জগন্নাথের এক দুঃসম্পর্কের ভাই এসে হাজির। নাম তার সীতানাথ। সীতানাথের নামে নানা বদনাম ছিল। জগন্নাথ পছন্দ না করলেও ভাই বলে তাড়িয়ে দিতে পারল না। ছেলে মারা যাওয়ার পর থেকেই জগন্নাথ চৌধুরী জমিদারি আর দেখাশোনা করতো না। দেখাশোনা করতো তার নায়েব। সব ভার ছিল নায়েবের ওপর। তার দুর্বলতার সুযোগ নিয়ে নায়েবকে একদিন হাত করল সীতানাথ। ঠিক হলো সমস্ত জমিদারি দখল নিয়ে তারা সেটা আধাআধি ভাগ করবে। জগন্নাথের এক পুরনো গোমস্তা গোপনে সব কিছু তাকে জানিয়ে দিল। একদিন রাতে সীতানাথকে নিজের ঘরে সে ডাকলো। বাড়িতে তখন সবাই ঘুমিয়ে পড়েছে। সন্ধে থেকেই আকাশ মেঘলা। সীতানাথ ঘরে ঢুকতেই জগন্নাথ বললে, তোমার সব জিনিস গুছিয়ে ফেলো, আজ ভোর হওয়ার আগেই তুমি এই জমিদারির ত্রিসীমানা ছেড়ে চলে যাবে, আর যেন ভবিষ্যতেও তোমার মুখ আমায় দেখতে না হয়। সীতানাথ বুঝল জগন্নাথ সব জানতে পেরেছে। হাতে মুঠোয় আসা জমিদারি তার হাত ছাড়া হয়ে যাচ্ছে। মনের মধ্যে লোভের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করল সীতানাথ। আশেপাশে কোনো মানুষের সাড়া নেই, সমস্ত বাড়ি নিশুতি। জগন্নাথ কিছু বোঝার আগেই শিকারী চিতার মতো সে জগন্নাথের ওপর ঝাঁপিয়ে পড়ল আর দুহাত দিয়ে জগন্নাথের গলায় সাঁড়াশির মতো চাপ দিল। বাঁচার জন্য জগন্নাথ সে কি আকুতি! সীতানাথ তখন উন্মাদ। অল্পক্ষণের মধ্যেই তার হাতের ওপর জগন্নাথের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল। পরদিন সকালে সকলে জানতে পারল জমিদার বাবু হার্ট ফেল করে মারা গেছেন। নতুন জমিদার হলো সীতানাথ, কিন্তু 3 দিনও কাটল না, সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মারা গেল সীতানাথ। অনেকে বলে যে কেউ নাকি তাকে ধাক্কা দিয়েছিল।
তার কয়েকদিন পর বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করল নায়েব। জগন্নাথ চৌধুরীর ছেলের বউ তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। দেখতে দেখতে বছর খানেকের মধ্যেই জমিদার বাড়ির সব কিছু ধ্বংস হয়ে গেল। এতক্ষণ আমি চুপ ছিলাম। বুড়ো কথা শেষ করতেই বললাম, কিন্তু এত কথা আপনি জানলেন কি করে? বুড়ো কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে রইল। গভীর বেদনায় যে দৃষ্টি ফুটে ওঠে, সেই দৃষ্টি। মনে হলো ওই দৃষ্টির মধ্যে দিয়ে সে আমার ভেতরে সব কিছু দেখতে পাচ্ছে। বাইরের কালো অন্ধকারের মধ্যে কোনো নিশাচর পাখি তখন ঝটফট করে ডানা মেলে উড়ে চলে গেল। বুড়ো অস্বাভাবিক গম্ভীর গলায় বলল, আমি এবাড়ির জমিদার জগন্নাথ চৌধুরী। আমি হেসে ফেললাম, বললাম, আপনি ঠাট্টা করছেন? বুড়ো কিন্তু আগের মতোই গম্ভীর, বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি বললাম, কি করে বিশ্বাস করব? জগন্নাথ চৌধুরী যে বহু বছর আগে মরে ভূত হয়েছে। দেখলাম কথাটা শুনে বুড়োর মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। রক্তশূন্য নিষ্পলক চাউনি মিলে আস্তে আস্তে বলল, ঠিক বলেছ, জগন্নাথ চৌধুরী কবেই মরে ভূত হয়েছে, কিন্তু তুমি কি তাকে দেখতে চাও? কেমন যেন একটা জেদ চেপে গেল। কথাটা শুনে বললাম, দেখতে পারলে অবশ্যই দেখব। সঙ্গে সঙ্গে বুড়ো উঠে দাঁড়ালো, আমার সামনে এসে দুটো হাত সোজা করলো, তারপর একটু একটু করে নিজের গলার দিকে হাতটাকে এগিয়ে নিল। দু হাতে আঙুল দিয়ে গলাটা চেপে ধরল। দেখলাম প্রচণ্ড চাপে জিভটা তার ঝুলে পড়ছে। চোখ দুটো রাঙা জবার মতো ঠিকরে বেরিয়ে আসছে। মুখে বীভৎস যন্ত্রণার ঢেউ। শরীরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। জিভ জুড়ে রক্তের লাল ছোপ। বাতাসে ভয়ঙ্কর গোঙানির শব্দ, আর তার সঙ্গে অদৃশ্য কোনো মানুষের কুৎসিত হাসি। আমার সমস্ত চেতনা তখন অবশ। চোখের সামনে সব অন্ধকার দেখছি। জ্ঞান হারিয়ে বিছানার উপর লুটিয়ে পড়লাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন আমার খাটিয়ার চারপাশে অনেক লোক। এতটুকু বলে বরদা থামল। বাইরে ঠিক সময়ে ট্রেনের আওয়াজ পেলাম। এতক্ষণে আমি স্টেশনের ওয়েটিং রুমে বসে বরদার কাছে ভূতের গল্প শুনছিলাম। সে কথা ভুলেই গিয়েছিলাম যে আমায় ট্রেন ধরতে হবে। ট্রেনের শব্দে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। বরদার দিকে চেয়ে বললাম, তুমি বসো, আমি দেখি এটা কোন ট্রেন। দরজার দিকে কয়েক পা যেতেই খেয়াল হলো বরদা কোন ট্রেনে যাবে জানা হয়নি তো। জিজ্ঞেস করে যাই, তাহলে তার ট্রেনের সময়ও বলতে পারবো। সঙ্গে সঙ্গে মুখ ফেরাতেই আমি চমকে উঠলাম। চেয়ারটা খালি, ঘরের মধ্যে তখন কেউ নেই।